হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো সবাই। তোমাদের সাথে আজকে খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আলোচনা করব, সেটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আমরা জানার আগে জেনে নিতে হবে যে গ্রন্থি কি। শুধুমাত্র প্রাণীদেহেই গ্রন্থি থাকে। অনেকগুলি কোষপুঞ্জ মিলিত হয়ে যখন তারা নির্দিষ্ট ক্ষরণ কাজ করে, ক্ষরণ বলতে কি বোঝায়? ক্ষরণ সেটা হরমোন হতে পারে, উৎসেচক হতে পারে, ঘাম হতে পারে, বা শুক্রাণু বা ডিম্বাণু হতে পারে। তাহলে এবার আমরা জানবো গ্রন্থি ক প্রকার। গ্রন্থি তিন প্রকার হয়: অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি, বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে, বহিঃক্ষরা গ্রন্থিকে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে, আর মিশ্র গ্রন্থিকে হেটেরোক্রাইন গ্ল্যান্ড বলে। তাহলে প্রথমে চলে আসি অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে। অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি হলো সেই সমস্ত গ্রন্থি যাদের থেকে ক্ষরিত হয় হরমোন। এই হরমোন ক্ষরিত হয়ে সেই গ্রন্থির নির্দিষ্ট কোনো নালিকা সিস্টেম নেই। ক্ষরিত হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে সারা দেহে পৌঁছে যায়। তাহলে এই ধরনের গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে কি বললাম? নির্দিষ্ট একটি গ্রন্থি, সেখান থেকে ক্ষরিত হবে হরমোন। এই হরমোন ক্ষরিত হওয়ার পরে রক্ত বা লসিকার স্রোতে মিশে যাবে এবং সারা দেহে পৌঁছে যাবে। তাহলে একে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। অনাল মানে নেই, নালী। এবার চলে আসবো বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির নির্দিষ্ট নালিকা সিস্টেম আছে। ক্ষরিত পদার্থ কিন্তু রক্তের স্রোতে মেশে না। এক্ষেত্রে উৎসেচক বা ঘাম বা শুক্রাণু ডিম্বাণু হতে পারে ক্ষরণ করে, এবং ক্ষরিত পদার্থ নির্দিষ্ট নালিকা সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। মিশ্র গ্রন্থি কি? যে সমস্ত গ্রন্থি একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় ধর্ম পালন করে, অর্থাৎ হরমোনও ক্ষরণ করে এবং উৎসেচকও ক্ষরণ করে, তাদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ যদি বলি তাহলে বলতে পারি পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে উদাহরণ কি কি হতে পারে? পাকস্থলী, যকৃৎ, ঘর্মগ্রন্থি। আর মিশ্র গ্রন্থি কি কি হতে পারে? অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়কেও মিশ্র গ্রন্থি বলে। এবার আমরা হরমোন সম্পর্কে জানব। হরমোন হলো একটি জৈব রাসায়নিক পদার্থ যা একটি নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে নির্দিষ্ট অঙ্গে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে সেখানকার কার্য সম্পাদন করে এবং কার্য শেষে নিজে বিনষ্ট হয়। তাহলে সেই রকম জৈব রাসায়নিক পদার্থকে আমরা হরমোন বলি। তাহলে রাসায়নিক ধর্মে হরমোন সাধারণত প্রোটিন জাতীয় হয় এবং স্টেরয়েড জাতীয় হয় বা লিপিড জাতীয়। এবার বিভিন্ন প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আমরা জেনে নেব। তার আগে একটা কথা বলার প্রয়োজন, সেটা হলো হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বা রাসায়নিক বার্তাবাহক বলা হয়। কেন বলা হয়? তার কারণ হরমোন তো একটি রাসায়নিক পদার্থ, এটা তো আমরা আলোচনা করলাম একটু আগেই, কিন্তু সে বার্তাবাহক কি করে হলো বা সমন্বয় সাধক কি করে হলো? হরমোন নির্দিষ্ট কলাকোষে পৌঁছে গিয়ে তারা নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং কলাকোষের মধ্যে নির্দিষ্ট বার্তা প্রেরণ করে, তাই তাকে বলা হয় রাসায়নিক সমন্বয় সাধক। প্রাণীদেহে
বিভিন্ন রকম অন্তঃক্ষরা গ্রন্থি আছে। তার মধ্যে ক্লাস 8-এ তোমাদের সিলেবাসে যে যে অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে বলেছি সেগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব, আর তার সাথে কিছু এক্সট্রা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। তবে খুব ডিটেলসে যাব না, কারণ বেশি ডিটেলসে আলোচনা করলে তোমাদের ক্ষেত্রে সেটা অতিরিক্ত হয়ে যাবে। প্রথমে আছে হাইপোথ্যালামাস। আমাদের মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থিত হাইপোথ্যালামাস। এটা স্নায়ুতন্ত্রের অংশ মূলত, কিন্তু ইহা অন্তঃক্ষরা ধর্ম পালন করে। হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ড বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এর কারণ আমাদের দেহে যত গ্রন্থি আছে তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি, আর পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। যেহেতু পিটুইটারি গ্রন্থিকেও নিয়ন্ত্রণ করে তাই তারও মাস্টার, তাই একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তাদের সম্পর্কে একটু আলোচনা করি। মূলত রিলিজিং হরমোন ক্ষরণ করে যা পিটুইটারি গ্রন্থির উপরে কাজ করে। তাহলে জিএনআরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অগ্র পিটুইটারির উপরে কাজ করছে। জিএইচআরএইচ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এও অগ্র পিটুইটারির উপরে কাজ করছে। টিআরএইচ এ অগ্র পিটুইটারির উপরে কাজ করছে। থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিআরএইচ এও অগ্র পিটুইটারির উপরে কাজ করছে। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এবার আমরা পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা নামক অস্থিকোটরের মধ্যে ছোট্ট মটর দানার মতো পিটুইটারি গ্রন্থি অবস্থিত। পিটুইটারি গ্রন্থিকে আগেই বলেছি তোমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ পিটুইটারি গ্রন্থি অন্যান্য সমস্ত গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তাহলে কিভাবে করে? হাইপোথ্যালামাস থেকে যে জিএনআরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হয়েছিল সে পিটুইটারির অগ্রভাগকে উদ্দীপিত করলো এবং সেখান থেকে তখন জিটিএইচ হরমোন ক্ষরিত হলো। জিটিএইচ হরমোন বলতে গোনাডোট্রপিক হরমোন। তাহলে এ কোথায় কাজ করছে? গোনাডের উপরে, মানে শুক্রাশয় বা ডিম্বাশয়ের উপরে। জিএইচআরএইচ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন অগ্র পিটুইটারির উপরে কাজ করছে। এবার অগ্র পিটুইটারি সেখান থেকে এসটিএইচ বা জিএইচ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন ক্ষরণ করছে, যা আমাদের দেহের কলাকোষের উপরে কাজ করছে এবং কলাকোষের বৃদ্ধি বা গঠন নিয়ন্ত্রণ করছে। টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন এ অগ্র পিটুইটারির উপর কাজ করছে এবং অগ্র পিটুইটারি তখন টিএসএইচ এই হরমোনটি ক্ষরণ করছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচ হরমোন থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করছে এবং থাইরক্সিন হরমোন ক্ষরণে সহায়তা করছে। সিআরএইচ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন অগ্র পিটুইটারির উপর কাজ করছে এবং অগ্র পিটুইটারি তখন এসিটিএইচ হরমোন ক্ষরণ করছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন কোথায় কাজ করছে? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স রিজিয়নে, সেই জন্যই এর নাম কিন্তু অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এবার এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে সোমাটোট্রপিক হরমোন কিন্তু পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হচ্ছে এবং কলাকোষের উপরে কাজ করছে,
এবং কলাকোষের কোষ বিভাজনে সহায়তা করছে, বা কোষের বৃদ্ধি বা হাড়ের বৃদ্ধি, এই কাজগুলি এসটিএইচ হরমোন করছে। এসটিএইচ হরমোনের অধিক্ষরণে মানুষের জাইগান্টিজম বা অতিকায়ত্ব রোগ হয়, আর কম ক্ষরণে ডোয়ার্ফিজম বা বামনত্ব রোগ হয়। মানে অধিক্ষরণ হলে খুব বেশি লম্বা হয়ে যাবে, কম ক্ষরণ হলে খুবই ছোট আকার ধারণ করবে। অনেক সময় কোনো ব্যক্তির পিটুইটারি গ্রন্থিতে ছোট্ট টিউমার হলে তার এসটিএইচ হরমোন ক্ষরণ বেশি হয় এবং সে খুব দ্রুত বৃদ্ধি পায়। তারপরে আছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করছে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে এবং থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 হরমোন ক্ষরণে সাহায্য করছে। এবার আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? আমাদের যে ট্রাকিয়া, এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, এর ঠিক দুপাশে থাইরয়েড গ্রন্থি অবস্থিত। তাহলে এই থাইরয়েড গ্রন্থি ওই টিএসএইচ হরমোনের প্রভাবে উদ্দীপিত হচ্ছে এবং তখন সে T3 বা ট্রাইআয়োডোথাইরোনিন এবং T4 বা টেট্রাআয়োডোথাইরক্সিন বা শুধু থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। তাহলে এই T3 T4 এ আমাদের কি কাজ করছে? দেহে যদি আয়োডিনের মাত্রা কমে যায় তাহলে এই T3 বা T4 হরমোন আমাদের দেহে আয়োডিনের যোগান দেয়। এছাড়া থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে, তার কারণ থাইরক্সিন হরমোন দেহে প্রচুর তাপ উৎপন্ন করে এবং বিএমআর এর মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই জন্য থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে গলগণ্ড বা গয়টার রোগ দেখা যায়, আবার কম ক্ষরণেও গলগণ্ড বা গয়টার রোগ দেখা যায়, তাই তখন গলার এখানে ফুলে যাবে। এবার একটি মিশ্র গ্রন্থি সম্পর্কে আলোচনা করব, অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি কিন্তু আমাদের পৌষ্টিক নালীর পাকস্থলীর ঠিক নিচে অবস্থিত। এই অগ্নাশয় গ্রন্থিকে কেন মিশ্র গ্রন্থি বলি? তার কারণ পৌষ্টিকতন্ত্রের মধ্যে যে সমস্ত উৎসেচক কাজে লাগে তার কিছুটা অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, তাই একে আমরা তখন বহিঃক্ষরা গ্রন্থি বলি। আবার সেখান থেকে কিছু হরমোনও ক্ষরণ হয়, তাই সেক্ষেত্রে আমরা তাকে অন্তঃক্ষরা গ্রন্থিও বলি। তা যেহেতু এই দুই বৈশিষ্ট্যই অগ্নাশয়ের মধ্যে আছে, তাই একে আমরা মিশ্র গ্রন্থি বলি। তাহলে অগ্নাশয় থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? মনে করো এটা অগ্নাশয় গ্রন্থি, এর বিভিন্ন কোষপুঞ্জ আছে বিভিন্ন জায়গায়। এইরকম ভাবে এই কোষপুঞ্জগুলো অবস্থান করে, যেগুলোকে দেখে মনে হয় যেন এক একটি দ্বীপ। তাহলে বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স এই দ্বীপগুলি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এগুলিকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস কথাটা এসছে দ্বীপ থেকে, আর ল্যাঙ্গারহ্যান্সের নাম অনুযায়ী আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে। তাহলে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিভিন্ন রকম কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ। তাহলে আলফা কোষ এবং বিটা কোষ থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন হরমোন, বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন হরমোন। এই গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন এরা কিন্তু পরস্পর বিরোধী কাজ করে। তাহলে কি কাজ করে এরা দেখে নিতে হবে। গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হওয়া। তাহলে গ্লুকোজ, দেহের মধ্যে যত গ্লুকোজ আছে সেগুলোকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে ইনসুলিন হরমোন। আবার গ্লাইকোজেনোলাইসিস বা গ্লুকোজেনেসিস, এই প্রক্রিয়াটা হলো গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করা। তাহলে এই প্রক্রিয়ায় হেল্প করে গ্লুকাগন হরমোন। তাহলে বলেছিলাম যে এরা পরস্পর বিরোধী কাজ করে। এই কারণে ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, কারণ ডায়াবেটিস মেলিটাস রোগ হলো দেহে অতিরিক্ত গ্লুকোজ সঞ্চয় হওয়া। ইনসুলিন হরমোন দেহের অতিরিক্ত যে গ্লুকোজ
তাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে দিচ্ছে, তাই তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, তাই তাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এবার চলে আসবো অ্যাড্রেনাল গ্রন্থি। আমাদের দেহের বৃক্ক বা কিডনির উপরে দুটি টুপির মতো অবস্থান করে অ্যাড্রেনাল গ্রন্থি। দুটি বৃক্ক এবং তার মাথায় টুপির মতো অবস্থান করে অ্যাড্রেনাল গ্রন্থি, তাই অ্যাড্রেনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির দুটি স্তর থাকে। বাইরের স্তরকে বলা হয় কর্টেক্স, ভেতরের স্তরকে বলা হয় মেডালা। কর্টেক্স স্তরকে বলেছিলাম ACTH হরমোন উদ্দীপিত করবে এবং কর্টেক্স স্তর থেকে মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড বা সেক্স স্টেরয়েড হরমোন ক্ষরিত হবে এখান থেকে। আর মেডালা থেকে উৎপন্ন হয় অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিন। এছাড়া আরেকটি হরমোন ক্ষরিত হয়, সে হলো নরঅ্যাড্রিনালিন বা নরএপিনেফ্রিন। তাহলে আমরা মূলত অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিন সম্পর্কে পড়ব। অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় জরুরীকালীন হরমোন বা বিপদকালীন হরমোন। তাহলে কিরকম? যদি আমরা আকস্মিকভাবে ভয় ভীতি পাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা এবং সেই বিপদ থেকে তৎক্ষণাৎ আমাদের মুক্তি ঘটায় অ্যাড্রিনালিন হরমোন। আগে আমরা যতগুলি গ্রন্থি সম্পর্কে পড়লাম সেগুলি কিন্তু জন্মের সাথে সাথে অ্যাক্টিভ হয়, কিন্তু জনন গ্রন্থি একটি নির্দিষ্ট বয়সে অ্যাক্টিভ হয়। সাধারণত ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 14 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে এই জনন গ্রন্থি অ্যাক্টিভ হতে শুরু করে। তাহলে এই সময়কে বলা হয় পিউবার্টি বা বয়স সন্ধি। আমাদের দেহে কতগুলি জনন গ্রন্থি আছে? ছেলেদের দেহে একটি এবং মেয়েদের দেহে একটি। ছেলেদের দেহে শুক্রাশয়, মেয়েদের দেহে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে একটি নির্দিষ্ট হরমোন ক্ষরিত হয় টেস্টোস্টেরন। ডিম্বাশয় থেকে মূলত দুটি হরমোন ক্ষরিত হয়, সেটা হলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এই হরমোনগুলি কিন্তু স্টেরয়েড হরমোন, মানে লিপিড জাতীয় হরমোন। শুক্রাশয় এবং ডিম্বাশয় তোমাদের বলেছিলাম এই দুটোও কিন্তু মিশ্র গ্রন্থি। তার কারণ শুক্রাশয়ের অন্তঃক্ষরা পোর্শন থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় বা ডিম্বাশয়ের অন্তঃক্ষরা পোর্শন থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, কিন্তু শুক্রাশয়ের বহিঃক্ষরা ধর্ম হচ্ছে সে শুক্রাণু উৎপন্ন করে আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এবার আমরা টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের কার্যকারিতা সম্পর্কে জানব। জনন গ্রন্থির বৃদ্ধি ঘটানো এবং তার সাথে সাথে হাড়ের বৃদ্ধি, পেশির বৃদ্ধি, পুরুষদের দাড়ি, গোঁফ এবং বয়ঃসন্ধিকালে যে সমস্ত চেহারার পরিবর্তন হয়, মানে ভারী গলা এবং চওড়া কাঁধ, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রণ করে। ইস্ট্রোজেন হরমোন, ইস্ট্রোজেন হরমোনও জনন গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তার সাথে সাথে হাড়ের বৃদ্ধি, পেশির বৃদ্ধি এগুলো তো করেই, এবং নারী দেহে নারী সুলভ চেহারা অর্থাৎ তীক্ষ্ণ স্বর এবং গায়ে অতিরিক্ত চর্বি সঞ্চয় করে নারী সুলভ চেহারা সৃষ্টি করে। প্রোজেস্টেরন হরমোন, প্রোজেস্টেরন হরমোন ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম থেকে ক্ষরিত হয়। এই প্রোজেস্টেরন হরমোন কি কি কাজ করে? গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে এবং স্ত্রী দেহে রজতচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। একটা জিনিস জানতে হবে যে টেস্টোস্টেরন হরমোন সামান্য মাত্রায় স্ত্রী দেহে পাওয়া যায়, আবার ইস্ট্রোজেন হরমোন সামান্য মাত্রায় পুরুষ দেহে পাওয়া যায়। তাহলে কিভাবে সেটা সম্ভব একটু দেখি। এই দুটো হরমোনই কোলেস্টেরল থেকে উৎপন্ন হয়। কোলেস্টেরল থেকে অনেকগুলি ধাপ পেরিয়ে, সেই ধাপগুলি দেখাচ্ছি না আমি,
তৈরি হয় টেস্টোস্টেরন হরমোন। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন হয়েই তো থেমে যাওয়ার কথা, তাই তো? কিন্তু সামান্য মাত্রায় এখান থেকে পরের ধাপ ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। সামান্য মাত্রায়। আর স্ত্রী দেহে এই প্রসেসটা তো ইস্ট্রোজেন পর্যন্ত হওয়ার কথা, কিন্তু কিছুটা টেস্টোস্টেরন হওয়ার পরে আর ইস্ট্রোজেন পর্যন্ত হয় না। সেই জন্য স্ত্রী দেহেও সামান্য মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকে। এই মাত্রাটা যদি একটু বেশি থাকে, মানে পুরুষদের দেহে ইস্ট্রোজেন হরমোন যদি একটুখানি বেশি থাকে, যা থাকার কথা তার থেকে বেশি, বা স্ত্রী দেহে টেস্টোস্টেরন হরমোন যদি যা থাকার কথা তার থেকে যদি একটু বেশি থাকে, তাহলে সেই পুরুষ নারী সুলভ বৈশিষ্ট্য একটু পাবে, আর সেই স্ত্রী পুরুষ সুলভ কিছু বৈশিষ্ট্য পাবে। তাহলে এ পর্যন্ত থাক।